আমার যুবরাজকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাকে না বলে ও তো কোথাও এভাবে যায় না। সুভান শেখ নিজের ছেলেকে না দেখে নিশ্চিন্ত রূপে বলে ওঠেন, হয়তো শেহরামের সাথে খেলছে। ভয় পেও না সামিনা, কিচ্ছু হবে না। এরই মাঝে দেখা যায় শেরহাম দৌড়ে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। সামিনা উদ্ভ্রান্তের নয় দৌড়ে শেরহামের সামনে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার শেরহাম, তুমি এখানে? যুবরাজ কোথায়? সামিনার এমন প্রশ্নে চতুর শেরহাম ভরকে না গিয়ে অবুঝ বাচ্চার মতো তাকিয়ে রয় সামিনার পানে। আমি কি করে জানবো যুবরাজ কোথায়? যুবরাজ তো আমার সাথে যায়নি। আমি একাই চারপাশটা ঘুরে দেখছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভূত আছে। আমার মোটেও ভালো লাগছে না তোমার ভূতের বাড়িটাতে। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। সামিনাকে পাশ কাটিয়ে সুভান শেখের কাছে এসে বাড়ি ফিরে যাবার জন্য জেদ শুরু করে শেরহাম। নিজের বোনের শেষ চিহ্ন রাজপুত্রের ন্যায় ভাগ্নের চিন্তায় গলা শুকিয়ে আসে সুভান শেখের। কিন্তু নিজের ছেলে জেদের কাছে হার মেনে সামিনাকে এই অবস্থায় ফেলে ব্রুকলিনে ফিরে আসেন সুভান শেখ। যাবার আগে শেরহামের সেই ক্রূর হাসি আজও ভোলেননি সামিনা। ওইটুকুন একটা বাচ্চার মুখে এমন ভয়ঙ্কর হাসি কখনো দেখেনি সামিনা। শেরহামের সেই বিদঘুটে হাসি মনে পড়লে আজও ভয়ে শিউরে ওঠেন তিনি। শেরহামের সেই হাসিকে উপেক্ষা করে আদনান, সাহিল আর সামিনা হন্যে হয়ে খুঁজতে থাকে যুবরাজকে। যারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও যখন যুবরাজের দেখা না পায়, সামিনা তখন সেই জ্ঞান হারিয়ে ফেলে। একদিকে যুবরাজের চিন্তা, অন্যদিকে সামিনার হাল ছেড়ে দেওয়া সব কিছুই আদনান সাহিলকে চরম অসহায় অবস্থায় এনে দাঁড় করায়। অসহায় আদনান কিভাবে কি সামাল দেবেন কিছুই যেন সুরাহা করতে পারছিল না। ধীরে ধীরে চারপাশে যখন আধার ঘনিয়ে আসছিল, তখনই জঙ্গলের ভেতর ঝিরির পাশ থেকে মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। জ্ঞানহীন সামিনাকে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে সেই শব্দ অনুসরণ করে ছুটে চলেন আদনান সাহিল। ঝিরির পাশে আসতে দুই পা ভেঙে অসাড় হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আদনান। কয়েকজন জেলে যুবরাজকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ঠান্ডায় যুবরাজের ধবধবে ফর্সা শরীর নীলচে বর্ণ ধারণ করেছে। লাল টকটকে ঠোঁট দুটো কুচকুচে কালো হয়ে নিতর হয়ে পড়ে রয়েছে যুবরাজ। চোখের লম্বা ঘন পাপড়িগুলোতে বরফ জমে সাদা হয়ে আছে। নিজের সমস্ত শক্তি খাটিয়ে মাটি খামচে ধরে উঠে দাঁড়ান আদনান সাহিল। এরপর সেখানে জেলেদের সাহায্য নিয়ে দ্রুত গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান যুবরাজকে। সামিনা আর আদনান আশায় ছেড়ে দিয়েছিলেন যুবরাজের বেঁচে ফেরার। ওগো বিধাতা, মনে হয় সারা জীবন আমাকে সন্তানহীন করে রাখবেন। এজন্য হয়তো দিও আবার নিয়ে যাচ্ছে। আমি কি এতটাই পাপী হয়ে গেলাম? ওরে আল্লাহ, তুমি এতটা নিষ্ঠুর কেন হলে আমার প্রতি? একটা সন্তানের জন্য দিন রাত তোমার কাছে মাথা ঠুকে কেঁদেছি, এটাই আমার পাপ। সামিনার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল সহসায়। হয়তো সৃষ্টিকর্তা সেদিন সামিনার কান্না সহ্য করতে পারেননি, তাই তো অভিজ্ঞ এক প্রবীণ ডক্টরের হাতের জাদুতে ফিরিয়ে দিয়েছিলেন যুবরাজের মিয়ে যাওয়া প্রাণ। জ্ঞান ফিরেই ভরে থরথর করে কেঁপে ওঠে যুবরাজ। নার্স মারফত সামিনার কাছে খবর পাঠালেই উন্মাদের ন্যায় কেবিনে প্রবেশ করেন আদনান এবং সামিনা। বাবা মাকে কাছে পেয়ে ডাঙায় তোলা মাছের মতন তরপাতে তরপাতে সামিনার পেট খামচে ধরে মুখ লুকিয়ে গুঙিয়ে ওঠে যুবরাজ। ভাই আমাকে মেরে ফেলেছে মাম্মা, আমার অনেক কষ্ট হচ্ছে। রবিবার সকাল 10:21 নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক শহরের আজকের সকালটা অদ্ভুত রকমের সুন্দর। শেষ রাতের দিকে ঝরঝর করে ঝরে পড়া বরফের চাদরগুলো চিকচিকে সোনালি মিঠে রোদের তাপে আইসক্রিমের মতো গলতে শুরু করেছে সবে। সেই সাদা সাদা গলিত বরফগুলোকে পায়ে মারিয়ে নিউ ইয়র্ক শহরের কর্মব্যস্ত মানুষগুলো দৌড়ে ছুটে চলেছে যার যার গন্তব্যে। যুবরাজের আজকে নাইট শিফটে ডিউটি রয়েছে, এই জন্য তার কোনো প্রকার তাড়াহুড়ো নেই। গায়ে একটা ভারী ব্ল্যাঙ্কেট জড়িয়ে সুখের নিদ্রায় ডুবে আছে সে। তার সমস্ত সুখ উধাও হলো এক নিমেষে। হঠাৎই বালিশের নিচে রাখা ফোনটির ভো ভো কাঁপনে চোখ মেলে তাকালো যুবরাজ।
কোনো পেশেন্টের কল হতে পারে কিংবা হসপিটালে জরুরি কল আসতে পারে ভেবে কোনোরূপ বিরক্তি ছাড়াই চিন্তিত হয়ে ফোন কানে তুলল যুবরাজ। ক্যান উই মিট ডক্টর ইউভি? হ্যালো বলবার আগেই সুমিষ্ট রিনরিনে কণ্ঠস্বরে কিছুটা ভালো লাগার ফিনফিনে বাতাস বয়ে গেল যুবরাজের উষ্ণ হৃদয়ে। যৌবনে পদার্পণ করা একজন সুপুরুষের জন্য এরকম অনুভূতি হওয়া অবশ্যই দোষের কিছু নয়। ফোনের লাইন কাটতেই ধপ করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। কিছুক্ষণ আগেও যেই ঘুম গ্লুয়ের মতো চোখের পাতায় লেগেছিল সেটা মুহূর্তের ব্যবধানে গায়েব। হিম শীতল ঠান্ডা আবহাওয়াতেও যুবরাজ যেন অস্থির হলো। অস্থিরতা কমাতে দ্রুত শাওয়ার নিয়ে বাইরে যাবার জন্য ঝটপট রেডি হয়ে গেল যুবরাজ। গায়ে ব্ল্যাক শার্টের ওপর ধূসর রঙের ট্রেন্সকোট জড়িয়ে তার সাথে বাদামি মোটা উলের মাফলার পেঁচালো গলায়। ফর্মাল কাট হেয়ারগুলো জেল দিয়ে সেট করে হাতে ডার্ক ব্রাউন রঙের ফিতাযুক্ত ঘড়ি পরে নিল। পায়ে বেল্টের সাথে ম্যাচিং বুটস পরে কাঁধে একটা ব্যাকপ্যাক নিয়ে নিউ ইয়র্ক মেট্রো স্টেশনের দিকে ছুটে চলল যুবরাজ। যুবরাজের বাসা থেকে মেট্রো স্টেশনে পৌঁছতে প্রায় মিনিট 10 মতো সময় লাগলো। স্টেশনে পৌঁছে আশেপাশে চোখ বুলালো সে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল না। সাথে সাথেই অপ্রাপ্তির ধূসর মেঘ মন আকাশে হানা দিয়ে যুবরাজের সুমধুর লাজুক হাসি বিলীন করে মন ভার করে দিল। হাজার হাজার মানুষের ভিড়ে কোথায় লুকেছে সে অষ্টাদশী? মনে মনে কথাটি ভেবে পুনরায় চতুর্দিকে সতর্ক দৃষ্টি বোলালো যুবরাজ। হঠাৎই সমস্ত ভিড় ঠেলে ধবধবে ফর্সা সরু একটি হাত যুবরাজের উদ্দেশ্যে নাড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিল এক অষ্টাদশী মানবী। সেই অষ্টাদশীর পদ্মের পাপড়ির ন্যায় বাঁকা আঙ্গুলির সাধুবাদে মোহিত হলো যুবরাজ। কথা বলা সকল ক্ষমতা হারিয়ে অনুভূতি শূন্য হয়ে ঠায় দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে অষ্টাদশী মানবীর সৌন্দর্য ও সুধা পানে ব্যস্ত হলো যুবরাজ। মুখে সমস্ত হাসি ঝুলিয়ে অষ্টাদশী যুবরাজের সামনে এসে দাঁড়ালো। যুবরাজ যেন মোমের তৈরি নিখুঁত একটা পুতুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটির শুভ্র শরীরে অন্যরকম একটা স্নিগ্ধতা বিরাজমান, যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা যুবরাজের নেই। যুবরাজের কোনো হেলদোল না দেখে মেয়েটি নম্র মৃদু কণ্ঠে স্মিত হেসে শুধালো, আর ইউ ওকে ডক্টর ইউভি? I'm not okay, Miss Megan. I'm just domed. কথাটি বলে বুক গায়ে হাত রেখে চোখ বুজে ফেলল যুবরাজ। যুবরাজের এমন বোকা বোকা কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল ম্যাগান গ্যাব্রিয়েলা। সেই হাসির মূর্ছনায় দ্বিতীয় দফায় নিজেকে হারালো যুবরাজ। মেয়েটির প্রতি অনিন্দ এক ভালো লাগায় তার তনুমন দুটোই ছেয়ে গেল। নিজেকে কোনো মতে ধাতস্থ করে গলা খেকারি দিয়ে ট্রেন্স কোটের দুই পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো যুবরাজ। তা আমাকে এখানে ডাকার কারণটা কি জানতে পারে মিস মেগান? প্রশ্নটি করে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে অনিমেষ তাকিয়ে রইল যুবরাজ। হঠাৎ আপনাকে অনেক দেখতে ইচ্ছে করছিল ডক্টর। যদিও এটা আমার জন্য অন্যায় আপনার, তবুও নিজেকে কন্ট্রোল করতে পারিনি এবং আমি এর জন্য দুঃখিত। নিচু মিনমিনে কণ্ঠে কথাটি বলে লজ্জায় মাথা নুয়ে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল ম্যাগান। মেয়েটির সহজ স্বীকারোক্তিতে বেশ মুগ্ধ হলো যুবরাজ। মেয়েটি যুবরাজের থেকে কি চাচ্ছে এটা বুঝতে যুবরাজের 1 সেকেন্ড সময়ও লাগেনি। তবে ভালোবাসা আদান প্রদানের ব্যাপারে যুবরাজ শতভাগ অনেস্ট থাকতে চায়। আমি জীবনে একজনকে ভালোবাসবো, আর সে ভালোবাসা কখনো কমবে না, দিনকে দিন বাড়তেই থাকবে। প্রতিদিন নতুন করে ভালোবাসবো আমি তাকে। And I don't even know who that lucky girl is. নিজের মনের কথা মনে রেখে যুবরাজ ম্যাগানের উদ্দেশ্যে কঠিন কণ্ঠে বলে উঠল, আমার প্রতি আপনার জাস্ট মোহ জেগেছে মিস ম্যাগান। 2 দিন পরে মোহ কেটে যাবে, তখন আমাকে আর আপনার মনে ধরবে না, সম্পর্কে বিতৃষ্ণা আসবে। তার চাইতে লম্বা সময় ধরে দুজন দুজনের সম্পর্ক জেনেই তবে একটা নামযুক্ত সম্পর্কে আগানো উচিত বলে। যুবরাজের এমন কঠিন কথায় ম্যাগান গ্যাব্রিয়েলার বড় পাপড়িযুক্ত নীল চোখ দুটো থেকে ঝরঝর করে মুক্তদানার ন্যায় উষ্ণ জল ঝরে পড়ল। মেয়ে মানুষের কান্না বরাবরই পুরুষ হৃদয়ে দুর্বলের কারণ। যুবরাজের বেলায়ও তাই ঘটল। তার বিগলিত মন বারবার আগ্রাসী হলো তরুণীর চোখের জল মুছে দিতে, কিন্তু যুবরাজ কঠিনভাবে নিজেকে শাসিয়ে আটকে রাখল। এমন বিষণ্ণ পরিস্থিতিতে হঠাৎই যুবরাজের পকেটের মোবাইল নামক যন্ত্রটি
কর্কশ স্বরে বেজে উঠল। সেই শব্দে কিঞ্চিত কেঁপে উঠল মেগান। দ্রুত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন খুব সিরিয়াসভাবে কিছু বলে চলল, যেটা শোনা মাত্র যুবরাজের চোয়াল শক্ত হয়ে কপালের শিরা ফুলে উঠল। ওপাশের ব্যক্তির কথা শেষ হতেই যুবরাজ লম্বা একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে উঠল, ওটি রেডি করতে বল, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে পকেটে ভরতে যুবরাজ ম্যাগানের দিকে আহত দৃষ্টি দিল। মিস ম্যাগান, হঠাৎ আপনার বাবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এখন অপারেশন করানোটা জরুরি। আপনি হসপিটালে চলুন আমার সাথে। ম্যাগান কোনো বাক্য বিয়োগ না করে অবনত মস্তকে যুবরাজের সাথে সাথে চলতে লাগলো। সারাটা রাস্তা কেউ কারোর সাথে কোনোরূপ কথা বলেনি। হসপিটালে এসে গাড়ি থেকে নেমে ম্যাগানকে কিছু না বলে যুবরাজ দৌড়ে চলে যায় হসপিটালে ডিনের কাছে। সরি স্যার, আমি কোনোভাবেই ডক্টর ফায়েজের সাথে ওটি শেয়ার করতে পারবো না। আমি আমার সহকারী হিসেবে ডক্টর রেহানকে পাশে রাখতে চাই। লিসেন ডক্টর ইউভি, ডক্টর ফায়াস অনেক ব্রিলিয়েন্ট একজন মেডিসিন স্যাম্পল আর্টিস্ট। আর জ্যাকবো গ্রাফিয়েলের যেই সমস্যা, এটা চিকিৎসা বিজ্ঞানে হার্টের ক্ষেত্রে বিরল। এজন্য হসপিটাল কর্তৃপক্ষ বিশেষ অনুরোধ ডক্টর ফায়াসকে লন্ডন থেকে এখানে এনেছে। তোমার চাইতে সে সিনিয়র ও বটে, অভিজ্ঞতা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব বেশি বাড়াবাড়ি না করে দ্রুত ওটিতে যেতে। তোমরা দুজনেই যদি জ্যাকবো গ্রাবিয়েলকে সুস্থ করে তুলতে পারো, এটা আমাদের হসপিটালের রেপুটেশনের জন্য বেটার হবে। আর এই অপারেশনের জন্য সে কোনো চার্জ পর্যন্ত নেবে না। এখন তুমি যদি তার সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারো, এটা তোমার ব্যর্থতা। একদমে কথাগুলো বলে হসপিটালের ডিন রবার্ট হ্যারিসন খটখট করে কম্পিউটারের কিবোর্ড চেপে কাজে মনোযোগ দিলেন। অসহায় ভঙ্গিতে যুবরাজ কিছুক্ষণ ডিনের দিকে তাকিয়ে রইল। এরপর আহত কণ্ঠে বলে উঠল, He is a devil, sir. He may be a good doctor, but he is not a good soul. মাউন্ট সিনাই হসপিটালের বৃহৎ অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের উদ্দেশ্যে অক্সিজেন মাস্ক লাগিয়ে অচেতন অবস্থায় শুয়ে রাখা হয়েছে জ্যাকব গ্যাব্রিয়েলকে। তার হৃদযন্ত্রের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়েছে। সেই সাথে সোরিয়াসিস এবং রিউমাটয়েড অ্যাথরাইটিসের প্রবলেম রয়েছে। যে কোনো সময় পেশেন্টের যা কিছু হয়ে যেতে পারে। বিজ্ঞ প্রবীণ ডক্টরদের কপালে চিন্তার সূক্ষ্মভাঁজ, শুধু নির্বিকার যুবরাজ। ডক্টর রেহান সবকিছু পর্যবেক্ষণ করে ওকে সিগন্যাল দিতেই নিজেদের জীবাণুমুক্ত করে হাতে গ্লাভস পরে একে একে ওটিতে প্রবেশ করলেন 8 জন ডক্টর। 2 জন নার্স এসে প্রত্যেকের সার্জারি অ্যাপ্রন, মাস্ক এবং মাথার ক্যাপ পরিয়ে সাইডে সরে দাঁড়ালেন। সকলের মাথায় যখন অপারেশনের ঝুঁকি নিয়ে চিন্তার বোঝা, সেই সময় যুবরাজের দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে নিজের দুর্ধর্ষতা জাহির করলো কেউ একজন। স্যালাইনের ড্রপ পয়েন্ট ঠিক করতে করতে সেই ক্রূর হাসি ঠিক যুবরাজের নজরে ধরা দিল। সেই হাসিকে উপেক্ষা করে নিজের হেড সার্জিক্যাল লাইটস পরিধান করে অপারেশন শুরু করার নির্দেশ দিল যুবরাজ। অ্যানেস্থেসিয়ার ডোজ বেশি ঠেকছে আমার কাছে, ডক্টর ইউভি। কথাটি বলে সাইডে ফেলে রাখা ইঞ্জেকশনটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো ডক্টর রেহান। সাথে সাথে একজন প্রবীণ ডক্টর বলে উঠল, ভুলে যেও না, যিনি ডোজ ঠিক করেছেন তিনি ওয়ার্ল্ডের বেস্ট মেডিসিন স্পেশালিস্ট। ডক্টর রেহানের খুঁতখুঁতে ভাব তবুও গেল না। প্রথমে আমাদের বাইপাস করার জন্য শরীরের যে কোনো অংশ থেকে সচল রক্তনালী কালেক্ট করতে হবে। এরপর সেটা হৃদযন্ত্রে প্রতিস্থাপন করতে হবে। এরপর আমরা বাকি অস্ত্রোপচারের ট্রিটমেন্ট করব। আমি শিওর করে বলতে পারছি না কত ঘন্টা সময় লাগবে সকল কাজ কমপ্লিট করতে। তবে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে অপারেট করতে। সকলের মনোযোগ আকর্ষণ করে কথাগুলো বলে হাতে স্ক্যালপেল তুলে নিল যুবরাজ। জ্যাকব গ্যাব্রিয়েলের চামড়া স্তর এক টানে স্ক্যালপেল এর সাহায্যে বুক থেকে পেট পর্যন্ত কেটে ফেলল যুবরাজ। এরপর বুকের খাঁচা মাঝ বরাবর ফাটিয়ে 2 ভাগ করে পৌঁছে গেল হৃৎপিণ্ড পর্যন্ত।
চেস্ট রেট্রাক্টর চেস্ট রেট্রাক্টরস এর সাহায্যে বুকের দুই পাশে চামড়া সমেত খাঁচা শক্ত করে টাইট করে আটকিয়ে বিভিন্ন সার্জিক্যাল ইকুইপমেন্টস এর সহায়তায় চলতে লাগলো অপারেশনের প্রসেস। ডক্টর ফায়াজ একে একে কোথায় কতটুকু মেডিসিন প্রয়োগ করতে হবে সেটার দিক নির্দেশনা দিচ্ছেন। ডক্টর রেহান জ্যাকব গ্যাব্রিয়েলের পায়ের থেকে সচল রক্তনালী কেটে নিয়ে যুবরাজের দিকে একটা ফোরসেপসের সহায়তায় এগিয়ে দিল। দক্ষ যুবরাজ একে একে তার কাজ শেষ করে সেকশনের মাধ্যমে সেই অতিরিক্ত ব্লাড ফ্লুইড ক্লিন করার প্রসেস শুরু করতে নেয়। ঠিক তখনই হার্টের সকল জয়েন্ট ছুটে ফিনকে দিয়ে রক্ত উপচে পড়ে যুবরাজের মুখে গিয়ে লাগে। এই দৃশ্য দেখে সকল ডক্টরসদের মধ্যে ভয়াবহ আতঙ্ক পরিলক্ষিত হতে থাকে। মুহূর্তে শেষ হয়ে যাওয়া সাকসেসফুল অপারেশনটি অদক্ষ ডাক্তারের ভুল অপারেশনের রূপ নেয়। যুবরাজ দ্রুত হ্যামস্টার্ট টুল এর সহায়তায় রক্তনালীগুলো রোধ করে ব্লিডিং ফ্লো কমানোর চেষ্টা করে, কিন্তু সেটা কমার পরিবর্তে দ্বিগুণ ফোর্সে জ্যাকব গ্যাব্রিয়েলের নাক মুখ দিয়ে ছিটকে বেরিয়ে আসে। মুহূর্তেই অপারেশন থিয়েটারের রক্তের বন্যা বয়ে যায়। পেশেন্ট পালস মনিটরের বিপ বিপ আওয়াজ যুবরাজের মস্তিষ্ক বিক্ষিপ্ত করে তুলেছে। উন্মাদের ন্যায় যুবরাজ ডক্টর রেহান এবং বাকি ডক্টর জ্যাকব গ্যাব্রিয়েলকে বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ডক্টর ফায়াজ নীরব, যেন কোনো মজার তামাশা দেখতে বসেছেন তিনি। পাশের চেয়ারে পায়ের ওপর পা তুলে রক্তযুক্ত হাত দুটো থুতনিতে ঠেকিয়ে আয়েসি ভঙ্গিতে মুখে তৃপ্তির হাসি ঝুলিয়ে রক্তের স্রোত দেখে যাচ্ছেন। তার কাছে মনে হচ্ছে এর চাইতে মজার এবং আনন্দের কোনো দৃশ্য পৃথিবীতে দ্বিতীয় হতেই পারে না। মুহূর্তেই পালস রেটিং 0-তে এসে মনিটরের বিপ সাউন্ড শিথিল হয়ে এলো। বাকি ডক্টর হাল ছেড়ে নিজেদের সার্জিক্যাল মাস্ক খুলে ফেললেন, কিন্তু যুবরাজ তার চেষ্টায় অনড়। চিকিৎসা বিজ্ঞানের সকল কৌশল ফলো করেও যুবরাজ ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়ল। তার ধবধবে সাদা অ্যাপ্রন রক্তে লাল বর্ণ ধারণ করেছে। শুধু তাই নয়, সমস্ত শরীর চুয়ে চুয়ে রক্তের টকবগে ফোঁটা গড়িয়ে পড়ছে। বাকি ডক্টরস নিজেদের অপারগতা স্বীকার করে বেরিয়ে যেতেই হাঁটু মুড়ে বসে পড়ল যুবরাজ। এই প্রথম তার নিজেকে খুনি মনে হলো। নিজের দক্ষতা আর জ্ঞানের পরিধির বিশ্বাসে সকলের অমত অগ্রাহ্য করে অপারেশন পেপারে সাইন করেছিল সে। তবে আজ কোথায় গেল সেই জ্ঞান আর দক্ষতা? কি জবাব দেবো আমি মেগানকে? নিস্তব্ধ ওটি রুম মুহূর্তেই ভয়ঙ্কর হো হো হাসির শব্দে উত্তাল হলো। মেঝে থেকে দৃষ্টি তুলে হাস্যরসে মজে থাকা ব্যক্তির দিকে দৃষ্টি নিবদ্ধ করল যুবরাজ। চেয়ারে বসে নিজের মাস্ক আর ক্যাপ খুলে রক্ত ভেজা হাতে এলোমেলো চুলে ব্যাকব্যাশ করে কিটকিটিয়ে হেসে উঠল ডক্টর শেরহাম ফায়াজ। কেমন দিলাম ডক্টর ইউভি? তোমার ক্যারিয়ারে অবশেষে দাগ লাগাতে পারলাম আমি। কেন করছো এমন জঘন্য কাজ? কি করেছি আমি তোমাকে? কান্না ভেজা আহত কণ্ঠে প্রশ্নবান ছুড়ে শেরহামের দিকে গভীর দৃষ্টি প্রয়োগ করল যুবরাজ। তুমি কিছুই করনি ডক্টর, এটা আমার নেশা। আমি এগুলোর মধ্যে আমার সুখ খুঁজে পাই এবং আমি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পছন্দ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানো? পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মৃত্যুর দৃশ্য। যেই মৃত্যু যত কষ্টের, সেই মৃত্যুর দৃশ্য তত সুন্দর। বহুদিন বাদে তাজা রক্তের গন্ধ পেলাম। নিজের অসাড় হয়ে যাওয়া শরীরটাকে কোনো মতে টেনে হিঁচড়ে অপারেশন থিয়েটার থেকে বাইরের করিডোরে বেরিয়ে এলো যুবরাজ। রক্তে জবজবে ভেজা পেটানো শরীরটা তার কাছে ভরশূন্য ঠেকছে। মাথাটা ক্রমাগত ভো ভো শব্দে উদ্বেলিত করছে সবকিছু। চিন্তা ভাবনা সবকিছুই লোপ পেয়ে নিজেকে বড্ড ঘিলুহীন মানব ঠেকছে। কিছুক্ষণ আগের বিভৎস ঘটনা বেমালুম ভুলে এলোমেলো পায়ে উদ্ভ্রান্তের মতন ফাঁকা দৃষ্টিতে হেঁটে চলেছে যুবরাজ। পরিহিত ধবধবে সাদা রঙের ডক্টর অ্যাপ্রনটা থেকে ছুঁয়ে ছুঁয়ে হালকা জমাট বাঁধা গাঢ় লাল রক্তবিন্দু গুলো সারা করিডরময় ছড়িয়ে যাচ্ছে। সেদিকেও যুবরাজের কোনো হেলদোল নেই। পূব আকাশের সোনালি সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে। তার লাল টকটকে আভা যেন আলাদা একটা সৌন্দর্যের উপমা। গোধূলির এই লগ্নে সামান্য শিরশির হিম ধরানো বাতাস বয়ে যাচ্ছে মাউন্ট সিনাই হসপিটালের বৃহৎ করিডোর জুড়ে। অপারেশন থিয়েটারের খোলা করিডোরে অস্থির চিত্তে চিন্তিত ভঙ্গিতে সমানে পায়চারি করছে জ্যাকব গ্যাব্রিয়েলের একমাত্র কন্যা মেগান। চিন্তায় তার নাকের ডগা পর্যন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে।
কালচে বাদামি রঙের চুলগুলো একটু বেশি বাতাসে উড়াউড়ি করছে, যেন আজকে কিন্তু মেয়েটা নিজের ব্যাপারে একদম উদাসীন। এদিকে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। গায়ের পাতলা উষ্ণ পোশাকটি শিরশিরে ঠান্ডা বাতাসকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। নিজের ঠান্ডা হাত দুটো মুঠো করে এক হাত আরেক হাতের আলিঙ্গনে বদ্ধ করে মুখের গরম ভাপে নিজেকে নিজেই উষ্ণ রাখার বৃথা প্রয়াস চালালো মেগান। হঠাৎই টাইলসে ঘষে ঘষে হেঁটে চলার অদ্ভুত শব্দে স্থির হয়ে দাঁড়ালো মেগান। নিজের অবনত দৃষ্টি সম্মুখে পেতে যুবরাজকে এমন ভয়ঙ্কর অবস্থা দেখে থরথর করে কেঁপে উঠল সে। যুবরাজের চুল থেকে শুরু করে পা পর্যন্ত রক্তে রঞ্জিত, সারা মুখে দলা দলা রক্ত জমে ভয়ঙ্কর জম্বি মানব ঠেকছে তাকে। নিজের ভয়কে কোনো মতে গিলে খেয়ে অসহায় ভঙ্গিতে যুবরাজের সামনে এসে দাঁড়ালো মেগান। ডক্টর ইউভি, আপনি ঠিক আছেন তো? আপনার শরীরে এত রক্ত কিসের? পাপার কন্ডিশন কেমন এখন? কাঁপা কাঁপা জড়িয়ে যাওয়া কণ্ঠে ঝটফট প্রশ্নগুলো করে যুবরাজের দিকে উত্তরের আশায় তাকিয়ে রইল মেগান। মেগানের এতগুলো প্রশ্ন যুবরাজের কাছে ঠান্ডা স্ট্রমের মতো লাগলো। নিজের মস্তিষ্ক হাতড়ে মেগানের আশানুরূপ কোনো উত্তর খুঁজে পেল না যুবরাজ। অসহায় মেগান যুবরাজের অ্যাপ্রনের রক্তাক্ত দুই কলার শক্ত হাতে চেপে ধরে যুবরাজের চোখে চোখ রেখে কিছু অনুসন্ধান করার চেষ্টা চালালো। মিনিট দুই ব্যয় করার পর যুবরাজের নিচু চাহনি দেখে কিছুই বুঝতে বাকি রইল না মেগানের। সহসায় তার বড় বড় দুই নেত্র বেয়ে সমানে অযোধ্যারায় উষ্ণ জল গড়িয়ে পড়তে লাগলো। গলা দিয়ে সামান্যতম আওয়াজ করার ক্ষমতাটুকুও যেন সে হারিয়ে ফেলেছে আজ। নিজের বাবার সাথে কাটানো এতগুলো বছরের সমস্ত স্মৃতি মানুষপটে ভেসে উঠতেই ভুবন কাঁপানো চিৎকার করতে চাইল মেগান। বুকের খাঁচার ভেতর সেই চিৎকারটাকে কে যেন গলা টিপে রোধ করে ফেলল। হাজার চেষ্টা করেও মেগান তার ভেতরের কষ্টগুলোকে উজাড় করতে পারল না। I killed your father, Miss Megan. He died because of my fault. I'm a murderer. Call the police for arrest me, please. অনুভূতিহীন সোজা সাপটা অকপট স্বীকারোক্তিতে কিছুটা ঘাবড়ে গেল মেগান। অবুঝ সিক্ত চাহনিতে যুবরাজের ঘোলাটে চোখের দিকে তাকিয়ে কথার সত্যতা যাচাইয়ের চেষ্টা করলো কিছুক্ষণ সে, কিন্তু কথাগুলো বলে যুবরাজ অপরিবর্তিত শক্ত মুখে ঠায় দাঁড়িয়ে রইল। মেগান কিছু বলার আগেই লাইটস, ক্যামেরা আর মানুষের চিৎকার চেঁচামেচিতে নিজেদের ধ্যান ছেড়ে সামনে তাকালো দুজনে। হঠাৎই চারপাশে এত মানুষের সমাগম দেখে আতঙ্কে যুবরাজের রক্ত ভেজা হাত খামচে ধরল মেগান। অপ্রস্তুত যুবরাজকে আরও বেকায়দায় ফেলতে রিপোর্টার্সরা নানান ধরনের বিকৃত মস্তিষ্কের প্রশ্ন সমূহ ছুড়তে লাগলো। শুনেছি আপনি হসপিটালের সকল ডক্টরদের কথার অবাধ্য হয়েই অপারেশনের জন্য সাইন করেছেন। আপনি কি ডক্টর নাকি নরপিশেষ? জ্যাকবো গ্যাব্রিয়েল এর সাথে আপনার কি পুরনো কোনো শত্রুতা ছিল যার জোর ধরে আপনি তার জীবন প্রদীপ এভাবে নিভে দিলেন? নিউ ইয়র্ক শহরের টিভি চ্যানেলের প্রত্যেকটি রিপোর্টার্স এর কাছ থেকে এমন ভয়াবহ ইংরেজি প্রশ্নবাণে যুবরাজ যেন পায়ের নিচের মাটি হারিয়ে ফেলল। নিজের কাছে নিজেকে তার বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। সকল প্রশ্নের সুন্দর বিস্তৃত ব্যাখ্যাজনিত উত্তর গলার কাছে তালগোল পাকিয়ে আটকে রইল। বোকা অবুঝ জরাজীর্ণ মানুষের মতন ফ্যালফ্যাল করে রিপোর্টারগুলোর দিকে শুধু নীরবে তাকিয়ে রইল যুবরাজ। শুনশান নীরব হাসপাতালের নিমেষের ব্যবধানে লোকে লোকারণ্য হয়ে উঠল। আশেপাশের কেবিনের পেশেন্ট থেকে শুরু করে অন্যান্য ডাক্তার এবং বাইরের মানুষে ভরে গেল হাসপাতালের করিডর। নিজেদের ক্ষোভ ধরে রাখতে না পেরে যুবরাজকে উদ্দেশ্য করে কেউ নিজের স্যান্ডেল ছুঁড়ে মারল, কেউ বা গরম কফি ছুড়ল, কেউ কেউ ভিড় ঠেলে যুবরাজকে আঘাত করার জন্য মরিয়া হয়ে উঠল, কেউ কেউ বিশ্রী গালাগাল দিতেও ভুল করল না। নিজের ডাক্তারি পেশা 3 বছরের ক্যারিয়ারের সকল সম্মান যেন নিমেষেই খুইয়ে ফেল যুবরাজ। যে মানুষগুলো সম্মানের শ্রেষ্ঠ সিংহাসনে তাকে বসিয়েছিল এতদিন, আজ তারাই তাকে টেনে হিঁচড়ে পদদলিত করছে। আজকের এই দুঃস্বপ্নময় অভিজ্ঞতায় যুবরাজ যেন অনুভূতিহীন অদ্ভুত জন্তু হয়ে সকলের সামনে মুখ থুবড়ে পড়ে রইল। চারপাশের বিক্ষুব্ধ জনতা যখন যুবরাজের থেকে মুখ ফিরিয়ে ঘৃণা প্রদর্শন করতে লাগলো, ঠিক সেই সময়ে যুবরাজের হাত শক্ত করে চেপে ধরল মেগান। নিজের বুক চিরে ঠেলে বেরিয়ে আসা কান্নাকে বহু কষ্টে রোধ করে সকলের উদ্দেশ্যে মিহি কণ্ঠে চিৎকার করে উঠল।
স্টপ দিস ননসেন্স। আমার বাবা আগের থেকেই অনেক অসুস্থ ছিল। অপারেশন জটিলতায় উনি মারা যাবে এটা আমরা আগে থেকেই জানতাম। সব কিছু জেনে বুঝেই আমরা বন্ড সাইন করেছি, কারণ পাপা শেষ চেষ্টা করতে চেয়েছিলেন। এখানে ডক্টর ইউভির কোনো দোষ নেই। তাই আমি আপনাদের করজোর অনুরোধ করব, আপনারা প্লিজ ওনাকে ব্লেম করা বন্ধ করেন। আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুজনেই ভেঙে পড়েছি। প্লিজ আমাদের একটু স্পেস দিন। কান্না ভেজা উঁচু কণ্ঠে এক বাক্যে কথাগুলো শেষ করে যুবরাজের থাবার ন্যায় হাত ধরে টেনে ভিড় ছেলে বেরিয়ে গেল মেগান। জ্ঞানশূন্য যুবরাজ অন্ধের জ্যোষ্ঠীর মতো মেগানকে অনুসরণ করে চলতে লাগলো। এই দৃশ্য দেখে দূর থেকে শেরহাম দাঁতে দাঁত চেপে কটমট করে উঠল। যুবরাজের অবদস্থ হবার দৃশ্য খুব কঠিনভাবে তাকে আনন্দ দিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটির সাংঘাতিক স্পর্ধায় নিজের আনন্দের ব্যাঘাত ঘটতেই মুখের হাসি মিলিয়ে চোয়াল শক্ত হয়ে গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা জুসের ক্যান হাত থেকে ফ্লোরে ফেলে পায়ের সহিত পিষে কষলে গমগমে কণ্ঠে বলে উঠল, যুবরাজের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তোকে চূড়ান্ত দাম চুকাতে হবে ব্লাডি হোয়াইট বিচ। এমন আজাব দেব তোকে, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। তোকে আমি খুব করে আমার আসল চেহারাটা চিনিয়ে ছাড়বো। যুবরাজের মুখ থেকে এইটুকুন ঘটনার বর্ণনা শুনে ডুকরে কেঁদে উঠলেন সামিনা। যে ছেলেকে নিজের সবটুকু দিয়ে আদর ভালোবাসায় বড় করেছেন, সেই ছেলের জীবন মুহূর্তেই এমন বিষাদের কালো মেঘে ঢেকে গেছে। মা হেও এটা তিনি বুঝতেই পারেননি।